আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। যদি আপনি নিজে অথবা আপনার ফ্যামিলির কাউকে আপনি কাউকে ম্যাজিস্ট্রেট বানাইতে চান, তাহলে কি কি জিনিসগুলো করতে হবে? বাংলাদেশের প্রচলিত বর্তমান নিয়ম অনুযায়ী একজন বিচারক, সহকারী জজ অথবা ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য কি কি যোগ্যতা, কি কি পরীক্ষা উত্তীর্ণ হতে হয়, তার টোটাল কমপ্লিট একটা প্যাকেজ আপনি এখানে পাবেন। অনেক ক্ষেত্রে আমাদের না জানার কারণে আমরা অনেক জায়গায় যেতে পারি না, বা অনেক জায়গায় যাওয়ার সুযোগ থাকলেও আমরা সেটা গ্রহণ করতে পারি না। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা যদি দেখি, আপনি যদি একজন বিচারক ম্যাজিস্ট্রেট হতে চান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আপনার কিছু যোগ্যতার প্রয়োজন হবে। সেই যোগ্যতাগুলো থাকলে আপনি পরীক্ষা উত্তীর্ণ হয়ে আপনি বিচারক হতে পারবেন। তো আপনি যদি একজন সহকারী জজ হতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে বাংলাদেশি নাগরিক হতে হবে। বিদেশি যদি নাগরিকত্ব থাকে তাহলে আপনি পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি বিদেশি কোনো নাগরিককে বিয়ে করতে পারবেন না, বা অলরেডি যদি বিয়ে করে ফেলেন তাহলে আপনি অযোগ্য ঘোষিত হবেন। তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনার আইন বিষয়ে অবশ্যই একটা ডিগ্রি থাকতে হবে। এখন 4 বছর মেয়াদি আপনার এলএলবি হইতে পারে, অথবা 2 বছর মেয়াদি এলএলবি হইতে পারে। তার মানে 2 বছর মেয়াদি এলএলবি করেও আপনি সহকারী জজ হতে পারেন। আর যদি আপনি বিদেশি ভার্সিটিতে পড়াশোনা করেন, ওই 3 বছরের যে এলএলবি ডিগ্রি সেটা দিয়েও চলবে। আর যেটা হচ্ছে, আপনার বয়স 30-এর মধ্যে হইতে হবে। আরেকটা কথা হচ্ছে যে আপনার উচ্চতা 1.5 টু 8 মিটার পর্যন্ত, অর্থাৎ সর্বনিম্ন এতটুকু হইতে হবে, এবং ওজন 45 কিলো, এটা পুরুষের জন্য। আর মহিলার ক্ষেত্রে 1.473 মিটার, ওজন 40-এর কম নয়। এই যোগ্যতাগুলো যদি আপনার থাকে তাহলে আপনি আবেদন করে ট্রাই করে দেখতে পারেন। মনে রাখবেন, বিচারকের পদটা সরকারি চাকরি না, এদের পৃথক বিধিমালা দ্বারা নিয়ন্ত্রিত হয়, তবে সরকারি চাকরির মতোই যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু পান। আপনার যদি এই যোগ্যতাগুলো, প্রাথমিক যোগ্যতাগুলো থাকে, তাহলে আপনি একজন সহকারী জজের অ্যাপ্লিকেশনটা যখন নিয়োগ পদ্ধতি আসবে, নিয়োগের জন্য বিজ্ঞপ্তি আসবে, আপনি আবেদন করতে পারবেন। তাহলে আপনাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হইতে হবে, বিদেশি কোনো নাগরিককে বিয়ে করা যাবে না। আপনার আইন বিষয় অবশ্যই একটা ডিগ্রি থাকতে হবে। আপনার বয়স 32 অথবা তার কমই হইতে হবে, এবং আপনার উচ্চতা এবং ওজনটাও ম্যাটার করে। মনে রাখবেন, যারা হ্যান্ডিক্যাপড আছেন, শারীরিকভাবে অক্ষম আছেন, এদেরকে এখন পর্যন্ত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে অযোগ্য ঘোষণা করা হচ্ছে। তো এই প্রাথমিক যোগ্যতাগুলো থাকার পরে আপনার দ্বিতীয় যে ধাপগুলো, সেগুলো আমরা এখন আলোচনা করি। প্রাথমিক যে যোগ্যতাগুলো থাকার পরে যখন নির্দিষ্ট তারা 100 জন বা 200 জন, যতজন বিচারক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিবে, আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো পরীক্ষা পদ্ধতিটা হচ্ছে যে সর্বপ্রথম প্রাথমিক 100 মার্কের আপনার এমসিকিউ পরীক্ষা হয়। এই 100-র মধ্যে যদি আপনি 50 পান, তাহলে প্রাথমিকভাবে আপনি পাস হইলেন। এই প্রতিটা এমসিকিউ ভুল উত্তরের জন্য 0.25 নাম্বারও কিন্তু কাটা হয়। এখন এই 100 মার্কের মধ্যে বাংলাও থাকে, ইংরেজিও থাকে, গণিতও থাকে, দৈনন্দিন বিজ্ঞান থাকে, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় থাকে, এবং আইন বিষয় কিন্তু থাকে। আইনের মধ্যে কোনগুলা? মোটামুটি অনেকগুলো আইন, বার কাউন্সিলের মতো কিন্তু 7টা না, সিলেবাসটা আছে, অনেকগুলো আইন থাকে। আর পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিতে যে জিনিসগুলো আছে এগুলো তো থাকেই। তো 100 মার্কের পরীক্ষা যখন আপনি উত্তীর্ণ হলেন, এর মধ্যে যদি আপনি 50 মার্ক পান, তাহলে আপনি এমসিকিউতে পাস করলেন। দ্বিতীয় ধাপে আপনাকে যাইতে হবে, লিখিত পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। লিখিত পরীক্ষা হবে 1000 মার্কের লিখিত পরীক্ষা। বিস্তারিত সিলেবাস দেওয়া আছে। 5 নাম্বার হচ্ছে 500। তার মানে অ্যাটলিস্ট আপনাকে 50% নাম্বার পাইতে হবে। যদি আপনি 50% নাম্বার পান, তাহলে আপনি পাস, আর না হলে ফেল। যেমন এখানে বাংলায় হচ্ছে 100, ইংরেজিতে 100, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ে 100, সাধারণ গণিত এবং দৈনন্দিন বিজ্ঞানে হচ্ছে 100, দেওয়ানি মামলা রিলেটেড 100, অপরাধ সংক্রান্ত রিলেটেড মামলায় হচ্ছে 100, পারিবারিক আইন নিয়ে 100, সংবিধান জেনারেল ক্লজ আইনের ব্যাখ্যায় 100, সম্পত্তি রিলেটেড আইনগুলোতে 100, আর ঐচ্ছিক বিষয়সমূহ 100 নাম্বার। তো মোট আপনি যদি 50% নাম্বার পান, 1000-এর মধ্যে 500 পান, তাহলে লিখিত পরীক্ষায় পাস বলে আপনি গণ্য হবেন। তবে এই সমস্ত বিষয়গুলোর মধ্যে যদি কোনো একটা সাবজেক্টে আপনি 30 মার্কের কম পান, তাহলে কিন্তু আবার ফেল হবেন। এরপরে হচ্ছে সর্বশেষ চূড়ান্ত ধাপ, মৌখিক পরীক্ষা। তো মৌখিক পরীক্ষাও 100 মার্কের,
50 নম্বর যদি পান আপনি পাস হবেন। তো মৌখিক পরীক্ষায় নানা প্রকার প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করা হয়। আপনার শারীরিক ফিটনেস দেখতে কেমন, আউটলুকিং, কথা বলা, মানসিকতা সব কিছুই যাচাই বাছাই করা হয়। তাহলে এমসিকিউ লিখিত এবং মৌখিক এই তিনোটায় পাশ করার পরে আপনার মার্কের উপর ভিত্তি করে আপনি কত সিরিয়ালে আসেন। ধরেন যে তারা 100 জন নিয়োগ দিবে, আপনি যদি 200 নম্বরে থাকেন তাহলে তো আর পাইলেন না। ধরলাম আপনি 100 জনের মধ্যেই আছেন, তাহলে এবার আপনার হবে স্বাস্থ্য পরীক্ষা। তো স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক যে মেডিকেল বোর্ড গঠন করা হয় সেখানে আপনাকে উপস্থিত হতে হবে। সর্বপ্রথমে যেটা বললাম ওর জন্য আপনার উচ্চতাটা ম্যাটার করে। আপনি যদি 1.5248 মিটারে কম হন আপনি অযোগ্য ঘোষিত হবেন। ওজন যদি 45-এর কম হয় অযোগ্য ঘোষিত হবেন। মহিলা হইলে 1.473 মিটারের কম হইলে অযোগ্য, 40 কেজির কম হইলে অযোগ্য ঘোষিত হবেন। এর পাশাপাশি আপনার দৃষ্টিশক্তি, বাচনভঙ্গি, শ্রবণ শক্তি, বুকের এক্সরে, এটা ছাড়া বর্তমানে যে আপনি অ্যালকোহলিক কিনা ডোপ টেস্টও কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। তো এই জন্য এগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। তাহলে যখন আপনি এমসিকিউ লিখিত মৌখিকের পরে স্বাস্থ্য পরীক্ষা, এরপরে হচ্ছে যে ভেরিফিকেশন। তো যেভাবে আমরা পুলিশ দিয়ে ভেরিফিকেশন করানো হয়, এখনও প্রাথমিকভাবে যাদেরকে নিয়োগের জন্য সুপারিশ করা হয় এদেরকে পুলিশ এবং অন্যান্য আইনি সংস্থার মাধ্যমে তার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত ডকুমেন্ট দেওয়া হয় এগুলোকে যাচাই বাছাই করা হয়। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গেজেট। স্বাস্থ্য পরীক্ষা এবং ভেরিফিকেশনের পর আইন মন্ত্রণালয় প্রার্থীদের নিয়োগের গেজেট প্রকাশ করে। গেজেটে কর্মকর্তার বেতন ভাতা দিয়ে যোগদানের তারিখ, প্রয়োজনীয় কাগজপত্রে কিন্তু উল্লেখ থাকে। এরপরে আসে যোগদান। তো যোগদানটা কোথায়? আইন মন্ত্রণালয় কর্তৃক যে পদায়নের নির্দিষ্ট যেই সমস্ত জেলা আছে সেই জেলা ও দায়রা জজ আদালতে তারা যোগদানটা করেন। এখন আসি সুযোগ সুবিধা কেমন। তো মনে রাখবেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল 2016 অনুযায়ী আপনি যখনই একজন সহকারী জজ হিসাবে যদি নিয়োগ পান আপনার বেসিক মূল বেতন হচ্ছে 30,935 টাকা। তো এটার সাথে আপনারা সবাই জানেন যে সরকারি চাকরির মতো যেমন বাড়ি ভাড়া, এটা ছাড়া নানা প্রকার চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, উৎসব ভাতা, নানা প্রকার ভাতাবাদী সমস্ত কিছু কিন্তু আপনার যোগ হয়। এর একটা সুবিধা হচ্ছে যদি আপনার পূর্বে অ্যাডভোকেটশিপ যদি সার্টিফিকেট থাকে, অর্থাৎ পূর্বে যদি আপনি অ্যাডভোকেট হন, এই সার্টিফিকেটটা যদি থাকে তাহলে নিয়োগ হওয়ার সাথে সাথে আপনার কিন্তু একটা ইনক্রিমেন্ট হয়ে যাবে। অর্থাৎ 30,000-এর বেতন আপনি 32,490 টাকা পাবেন। তাহলে যারা অ্যাডভোকেট আছেন অ্যাডভোকেটশিপ সার্টিফিকেটটা নিতে পারলে কিন্তু আপনার জন্য লাভ আছে। আপনি সেখানে সহকারী জজ হিসাবে নিয়োগ পাওয়ার সাথে সাথে ইনক্রিমেন্টটা কিন্তু পাবেন। তো ওভারঅল যদি আমরা বলতে যাই একজন সহকারী জজ বা আপনি আপনার ছেলে বা মেয়ে প্রাথমিকভাবে যখনই সে একজন সহকারী জজ হিসাবে গেজেট হইল, নিয়োগপ্রাপ্ত হইল, মোটামুটি সব কিছু যদি আমরা মিলাই মোটামুটি 52,000 টাকার মতো কিন্তু সে বেতনটা পাচ্ছে। পাশাপাশি তার যানবাহন, সরকারি খরচে হচ্ছে, সামাজিক মর্যাদা, আরও নানা প্রকার সুযোগ সুবিধা তো আছেই। এখন আসি চাকরি জীবনে প্রমোশনটা কি হবে। এখন কি সে সারা জীবন সহকারী জজ হিসাবেই থাকবে? না, কথা হচ্ছে যে চাকরিতে যখনই সে ঢুকবে সে যদি 4 বছর পর্যন্ত সহকারী জজ হিসাবে থাকতে পারে তাকে মাঝে মধ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও বানানো হইতে পারে। তো তাহলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের পর 4 বছর সহকারী জজ হিসাবে থাকার পর সরকার চাইলে সব কিছু ঠিক থাকলে সে সিনিয়র সহকারী জজ হিসাবে পদোন্নতি পাইতে পারে। এখন এই সিনিয়র সহকারী জজ হিসাবে সে কতদিন থাকলে তার প্রমোশন হইতে পারে? সিনিয়র সহকারী জজ হিসাবে কমপক্ষে 7 বছর যদি সে সিনিয়র সহকারী জজ থাকে তাহলে তার এবার পরবর্তী যে যুগ্ম জেলা জজ হওয়ার সম্ভাবনা আছে। এখন সে যুগ্ম জেলা জজ যদি 10 বছর যদি কাজ করে তারপরে তার অতিরিক্ত জেলা জজ হওয়ার সুযোগ থাকে। আর অতিরিক্ত জেলা জজ হতে 15 বছরের অভিজ্ঞতা, পাশাপাশি 2 বছর তাকে ওই জেলা জজ পদে থাকতে হবে, তবেই তার প্রমোশন হইতে পারে। তাহলে সর্বনিম্ন 4 বছর পর্যন্ত একজন সহকারী জজই থাকেন। 4 বছর পরে সব কিছু ঠিক থাকলে তার প্রমোশন হয়ে সিনিয়র সহকারী জজ। সিনিয়র সহকারী জজে যদি সে 7 বছর পর্যন্ত থাকে তাহলে সে তখন যুগ্ম জেলা জজ। আর এই যুগ্ম জেলা জজ পদে যদি সে 10 বছর থাকে তাহলে সে অতিরিক্ত জেলা জজ। আর অতিরিক্ত জেলা জজ পদে যদি 10 বছর থাকে তাহলে সে জেলা জজ হইতে পারে। তো এটা হচ্ছে প্রমোশনের সুযোগ। এটা ছাড়া আইন মন্ত্রণালয়
এটা ছাড়া বাংলাদেশের সুপ্রিম কোর্ট, অন্যান্য মন্ত্রণালয়, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, হাইকোর্টের রেজিস্ট্রার, এই সমস্ত বিভিন্ন পদেও কিন্তু তাদেরকে পদায়িত করা হয়। তার মানে চাকরি জীবনে প্রমোশনের সুযোগ আছে। যেভাবে প্রমোশন পাবে সেভাবে কিন্তু তাদের বেতন ভাতা সব সুবিধা কিন্তু বৃদ্ধি পাবে। এখন আসি, এই সহকারী জজদেরকেই কি করা হয়, নির্দিষ্ট সময়ের জন্য ম্যাজিস্ট্রেট হিসাবে তাদেরকে কিন্তু বিভিন্ন প্রকারভাবে পদায়িত করা হয়। যদি আমরা আর একটু দেখার চেষ্টা করি, এখানে দেওয়া আছে যে এইখানে যদি আমরা দেখি, একজন সহকারী জজ নিয়োগ পাওয়ার পরে সে যদি সহকারী জজ পদে মোট 4 বছরের অভিজ্ঞতা থাকে, তাহলে সিনিয়র সহকারী জজ পদে প্রমোশন হইতে পারে। সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ সহ 2 বছরের অভিজ্ঞতা সহ মোট 60 বছরের চাকরির অভিজ্ঞতা, তাহলে যুগ্ম জেলা জজ হইতে পারে। যুগ্ম জেলা জজ ও দায়রা জজ পদে 2 বছরের অভিজ্ঞতা সহ মোট 10 বছরের চাকরির অভিজ্ঞতা যদি থাকে, তাহলে সে অতিরিক্ত জেলা জজ হইতে পারে। আর অতিরিক্ত জেলা জজ পদে 2 বছর এবং মোট 15 বছরের অভিজ্ঞতা থাকলে সে জেলা জজ হইতে পারে। তার মানে আমরা যদি বলি অ্যাটলিস্ট জেলা জজ হওয়ার জন্য 15 বছরের তার চাকরি জীবনের কিন্তু প্রয়োজন। আর এদের থেকেই কিন্তু আবার সরকার, এদের থেকেই এই যে সহকারী জজ থেকেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী জজ থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যুগ্ম দায়রা জজ থেকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ও দায়রা জজ থেকে চিফ মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরকার নিয়োগ কিন্তু দিতে পারে, সেটা সরকারের খুশি। তো বন্ধুরা, তাহলে আপনারা কিছুটা হইলেও বুঝতে পারলেন যে আমরা জিনিসগুলো বললাম। এর পাশাপাশি আরও কিছু জিনিস আছে, আমরা দেখে নেই কী কী আর সুবিধা আছে। তো এখন যদি আমরা যেই জিনিসটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে এখানে চাকরি জীবনে বিভিন্ন প্রকার, আপনি যখন একজন সহকারী জজ হবেন, পড়াশোনা শেষ করে আপনি চাকরিতে জয়েন দিচ্ছেন, তো এর জন্য প্রথমেই 90 দিন ব্যাপী তাকে হাতে কলমে আপনাকে প্রশিক্ষণ, জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে, সেখানে 4 মাস ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটা কিন্তু আপনাকে বাধ্যতামূলক। যদি প্রশিক্ষণে আপনি পাস না করেন তাহলে কিন্তু আপনি স্থায়ী হবে না। মনে রাখবেন, আপনি সহকারী জজ পদে চাকরি হওয়ার পরে 2 বছর পর্যন্ত অস্থায়ী কিন্তু থাকেন, 2 বছর পরে স্থায়ী হয়। তার মানে এই ট্রেনিংগুলো আপনাকে অংশগ্রহণ করতে হবে, এখানে পাশ করতে হবে। এটা ছাড়া জরিপ অধিদপ্তরে ভূমি জরিপের উপর 2 মাসের প্রশিক্ষণ, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 45 দিনের প্রশিক্ষণ, বিভিন্ন প্রকার প্রশিক্ষণের ব্যবস্থা আছে। তবে সমস্ত প্রশিক্ষণে বিভিন্ন কারণে এই যে প্রশিক্ষণগুলো বা ট্রেনিংগুলো হয় না বা হইতে কিন্তু দেরি হয়। তো A to Z যদি আমরা বলি, আপনি যদি একজন সহকারী জজ হইতে চান অথবা আপনার ছেলে বা মেয়েকে যদি হওয়াইতে চান, তাহলে কি কি জিনিসগুলো জানতে হচ্ছে? অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হবে। বাংলাদেশি নাগরিক, বিদেশি নাগরিককে বিয়ে করা যাবে না। বয়সটা 32-এর মধ্যে হইতে হবে। আইন বিষয় ডিগ্রিটা থাকতে হবে। আর উচ্চতার একটা লিমিটেশন দেওয়া, উচ্চতা সর্বনিম্ন এতটুকু উচ্চ এবং একটা ওজনেরও লিমিটেশন কিন্তু দেওয়া আছে। MCQ লিখিত ভাইভাতে পাশ করার পরে যদি আপনার মার্ক ভালো হয়, প্রথম দিকে যদি থাকেন, যত যোগ্যতারা নিয়োগ দিবে তত ধরনের মধ্যে যদি থাকেন, তাহলে নিয়োগটা হইতে পারে। এখন একজন সহকারী জজ হিসাবে দেওয়ানি মামলার জন্য আপনাকে নিয়োগ দেওয়া হয়, বেতন হয় 30,000 সামথিং, আর ওভারঅল যাবতীয় বাসা ভাড়া যাতায়াত সহ 50,000 বা 52,000-এর মতো। আর যদি অ্যাডভোকেটশিপটা থাকে তাহলে কিন্তু আপনার একটু বেতনটা কিন্তু বেড়ে যায়। তো এই জন্য অ্যাডভোকেটশিপ যারাই নিতে চান, আপনাদের নেওয়া কিন্তু ভালো, আপনার কিন্তু লস নাই। তো আশা করি কিছুটা হইলেও কিন্তু আপনারা বুঝতে পারলেন অ্যাডভোকেটশিপ পরীক্ষা সম্পর্কে।